হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে। অবশ্যই দুটো চ্যানেলে একসাথে ওয়েলকাম জানাচ্ছি, দুটো চ্যানেল থেকে একসাথে ওয়েলকাম জানাচ্ছি। সাজ্জাদ উদাস এন্ড দ্য রোবট অল স্পোর্ট রেভিপি। অল স্পট এবিপি। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? এই রাতের অন্ধকারে বন জঙ্গলের ভেতর আমরা কোথায় আছি? আমরা আসলে বাংলাদেশ বেতারের ভবনের সামনে রয়েছি, বাংলাদেশ বেতার ভবনের সামনে রয়েছি। কারণ বাংলাদেশ বেতারে আজকে আমরা দুজন একসাথে ধারাভাষ্য কক্ষে ছিলাম এবং আমরা দুজন আসলে আমাদের স্টিন্ট আশা লাগেনি, এর আগেই বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। তো আমাদের আগে যে সহ ধারাভাষ্যকাররা ছিলেন তারা বললেন যে ভাই আপনারাও একটু কথা বলেন, বলে আমাদেরকে ফ্লোর করে দিল। কারণ বাংলাদেশ তো অল আউট হয়ে যাচ্ছে, বাংলাদেশ অল আউট হয়ে যাচ্ছে, এই কথা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ খুব বাজেভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছে। পজিটিভস নেগেটিভস অনেক কিছু নিয়ে কথা বলবো, চেষ্টা করব যতটুকু কমের মধ্যে যতটুকু তাড়াতাড়ি শেষ করা যায়। তুমি একটা কন্টেন্ট দিয়েছিলে প্রথম দিন, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগের দিনই 11টা ঘোষণা করে দিল। ওটার সাথে বাংলাদেশের 11-এর তুলনা, হোয়াট আর দ্য পজিটিভস, হোয়াট আর দ্য নেগেটিভস, কি মনে হচ্ছে? ওয়েল, আমার দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল, প্রথমত একটা ব্যাপার বোঝানো যে আসলে ওয়েস্ট ইন্ডিজ তারা যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনাটা অনেক আগে থেকেই ওয়েল সেট। বাংলাদেশের স্কোয়াডটা দেখে নিয়েই তারা বুঝে গেছে কি করতে চায়, এবং তাদের যে স্কোয়াড ছিল সেখানে গুদাকেশ মতি যেহেতু ছিলেন না, বলার মতো তেমন কোয়ালিটি স্পিনারও আসলে তাদের নেই। তো সেই হিসেবে তারা আসলে 4জন প্রতিষ্ঠিত ফাস্ট বোলার, সেই সাথে হচ্ছে জাস্টিন গ্রিভস যিনি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, 5জন ফাস্ট বোলার নিয়ে আগের দিনই দল ঘোষণা করেছে। এটা কিন্তু একটা বিরাট বড় হিন্ট যে আসলে উইকেটের আচরণটা কেমন হতে পারে। এখন বাংলাদেশকে আমি বলছি না যে আপনারা 4 পেসার নিয়ে কোনো স্পিনারই নেবেন না, সেটা সম্ভব না, কারণ বাংলাদেশ নিয়েই গেছে 4জন পেসার। মেহেদী মিরাজ যেহেতু ক্যাপ্টেন, তিনি তো থাকবেনই দলের সাথে, স্পিনিং অপশন হিসেবে তিনি আছেন। এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয়েছে অন্তত যে রিসেন্ট টাইমে তাইজুল আসলে ঘরের মাটিতে এত ভালো করছেন, এবং সাকিব আল হাসান চলে যাওয়ার পর টিমে তো একটা ইমব্যালেন্স হয়েই যায়। সেই ইমব্যালেন্সটা লেফট আর্ম স্পিনের জায়গাটায় পূরণ করেনি তাইজুল প্রুভ ইউরসেলফ, ইউ ক্যান ডু ইট, পারেনি তাইজুল। তবে ব্যাপারটা এমন যদি হতো যে টসের দিন দুই ক্যাপ্টেন যখন টিম শিট আদান প্রদান করছেন, সেখানে যখন দেখবেন তখন বোঝা যেত যে না ঠিক আছে, বাংলাদেশ জানতোই না যে উইকেটটা আসলে অনেক সুপার পেস ফ্রেন্ডলি, যেটা আমরা ওভারঅল পুরো সিরিজেই দেখলাম। আলটিমেটলি মেহেদী মিরাজ 2 ইনিংস মিলিয়ে নিয়েছেন 3 উইকেট, তাইজুল 2 ইনিংস মিলিয়ে নিয়েছেন বোধহয় 2 উইকেট। সো প্রতিপক্ষের আপনি 18 উইকেট ফেলেছেন, তার মধ্যে 3-4টা উইকেট স্পিনাররা, বাকি সব নিয়েছেন পেসাররা। সময় যত গড়িয়েছে পেসারদের বরঞ্চ ডমিনেশন আরো বেড়েছে। তো এই জায়গায় সবকিছু মিলে আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা বিশাল হিন্ট মিস করে গেছে। নাহিদ রানাকে আসলে এখানে প্রয়োজন ছিল, ফর শিওর প্রয়োজন ছিল। এই জায়গায় আমি একটু এবিপির সাথে ডিফার করছি। কেন? মানে আমি আসলে 4 পেসার খেলানোটা এখনই চাচ্ছিলাম না এই টেস্টে অন্তত। ইয়েস, 5টা পেসার ওয়েস্ট ইন্ডিজ নিয়ে নেমেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তাইজুল বা মিরাজ ওদেরকে দরকার ছিল। কিন্তু আমি শরীফুলের জায়গায় নাহিদ রানাকে খেলাতাম। দুটো জিনিস আমি চিন্তা ভাবনা করছিলাম। অবশ্যই নাহিদ রানার যেই পেস, ভাই নাহিদ রানা খেলছেনও, যদি আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজটা খেলেছেন, যেটা ভালো খেলার পরেও আমি বলবো যে ওয়াজ নট এ গুড ডিসিশন ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট। তাকে এখনো অন্তত আরো 1 বছর শুধু টেস্ট খেলানো উচিত আমার মতে। টেস্টেই তাকে থিত করা উচিত প্রথমে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নাহিদ রানা এই পিচে আরো ভালো করতে পারতেন। এবং বাংলাদেশের সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্ট না, এটা একটা নিয়মিত অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে লোয়ার অর্ডাররা সবসময় দাঁড়িয়ে যাবে বাংলাদেশের বিপক্ষে। সেইটা আসলে খুব কঠিন হয়ে যায় লোয়ার অর্ডারদের জন্য যখন আপনি 150 কিলোমিটারের গতির একটা বলারকে খেলবেন। তো ওই জায়গাটা বাংলাদেশ একটা ট্রিক মিস করেছে। প্লাস শরীফুল কিন্তু সাদা বলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, এবং তাকে বেছে বেছে খেলতে হবে, কারণ সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট কিছু সিরিজ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরো কিছু ওডিআই ম্যাচও কিন্তু রয়েছে, এখানেও 3টা ওডিআই 3টা টি20 রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। সেই জায়গায় শরীফুল যেখানে এখন 125-এ হার্ডলি বল করতে পারছেন, 130-তে আমি একটা বলও দেখিনি এই টেস্টে, তার করেছেন কিনা জানি না। তো ওই পেস দিয়ে আসলে শরীফুল, যদিও সেকেন্ড ইনিংসে গতকাল খুব ভালো বোলিং করেছেন, তারপরও আমার কাছে মনে হয় যে শরীফুলের জায়গায় নাহিদ রানা আসতে পারতেন। তো এইখানে টিম সিলেকশনে, বোলার সিলেকশনে একটু আমি বলবো যে বাংলাদেশ মিসড দ্যাট ট্রিক। আচ্ছা, এবার বোলিং নিয়ে যখন কথা হচ্ছে, এই টেস্টে বোলিং নিয়ে কথা হলে তাসকিনের কথা আমরা কিভাবে না বলে থাকি। হোয়াট এ ব্রিলিয়ান্ট বোলিং স্পেল! আই ওয়াজ ফিলিং সো প্রাউড ইয়েস্টারডে। তাসকিনের বোলিং দেখে মানে আই এম স্টিল হ্যাভিং গুজবাম্পস। হ্যাঁ, মাই গুডনেস, দ্য লাইনস, দ্য লেংথস, দ্য অ্যাটিটিউড হি হ্যাড। রান দিয়েছেন, হি ওয়াজ এক্সপেন্সিভ, কিন্তু 152 রানের মধ্যে 60-এর উপরে তিনি দিয়েছেন এবং ইকোনমিও 4-এর উপরে ছিল। বাট ভাই রে ভাই, একদম মানে নাচায়া ছাড়ছে। আমরা যদি খাস বাংলায় বলি, ওয়েস্ট ইন্ডিয়ানদেরকে নাচায়া ছাড়ছে। এখন আপনি বলতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ অত স্ট্রং না, ওইরকম কোয়ালিটি নেই,
কিন্তু আমার কাছে মনে হয় যে তাসকিন মানে ব্যাপারটা তো কোন জায়গায় বল করেছেন এবং কিভাবে তিনি বলকে মুভ করিয়েছেন, ওইটা যদি আমরা ধর্তব্যের মধ্যে আনি তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে কোনো ব্যাটিং লাইনের বিপক্ষে হয়তোবা 6টা উইকেট পেতেন না কিন্তু ভোগাতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা ব্যাপার যদি আমি অ্যাড করি, আমার মনে হয় যদি 2 ইনিংস ধরে চিন্তা করে দেখি, দ্য মোর কনসিস্টেন্ট বোলার ওয়াজ হাসান মাহমুদ। কিন্তু তাসকিনের যে বিষয়টা ছিল, প্রথম এবং দ্বিতীয় ইনিংসে একেবারে দুই ধরনের তাসকিনকে আমরা দেখেছি অনেস্টলি। প্রথম ইনিংসটা একটু এলোমেলো, একটু শর্ট অফ লেন্থ, সচরাচর যেটা নিয়ে তাসকিনের একটা দুর্নাম আছে যে টেস্টে তিনি যখন লাইন হারিয়ে ফেলেন ওই ইনিংসটাতে আসলে তাসকিনকে আসলে খুঁজে পাওয়া যায় না। সো দ্বিতীয় ইনিংসে তাসকিন যেটা করেছেন 6 উইকেট 64 রানে, টেস্ট ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। সো তাসকিন থেকে আমরা যদি এখন মুভ করি, আমার মনে হয় যে তাসকিনের পরে এই টেস্টে বাংলাদেশের পক্ষে আর বলার কিছু নেই আসলে। সেকেন্ড ইনিংস ওয়াজ ইভেন এ বিগার ডিজাস্টার দেন দা ফার্স্ট ওয়ান। এবং আমি জানি না, মানে বলতে খুব খারাপ লাগছে, আমি ব্যাটিং এর আশু কোনো সমাধান দেখতে পাচ্ছি না, কারণ আশেপাশের দিকেও যদি আমরা তাকাই, আসলে আনলেস এনসিএল এ অমিত হাসানরা যারা অনেক ভালো করছেন এবার, তাদেরকে নিয়ে আসলে কি হবে আমি জানি না, তাদেরকে এখন আনাটাও সঠিক সিদ্ধান্ত হবে কিনা সেটাও আমি জানি না। সুতরাং আমার কাছে মনে হয় যে ওই সাদমান, জাকির, জয় এদেরকেই যদি আমরা ওপেনিং সার্কিটের কথা চিন্তা করি, হুটহাট করে ওই যে সাদমান যেমন পাকিস্তানের সাথে 93 করলো, ওইরকম হুটহাট একটা দুটো ইনিংস ছাড়া আসলে এর চেয়ে বেটার কিছু আমরা দেখতে পাবো কিনা আমার সন্দেহ রয়েছে। শাহাদাত হোসেন দীপু, তাকে আমি দোষ দিব না, শ্রীলঙ্কার সাথে বাজে খেলে বাদ পড়লেন, এরপরে কখনো তিনি রানে ফিরতে পারেননি, তাকে আবার কেন আনা হলো আই রিয়েলি ডোন্ট নো। এখন শান্ত, মুশফিক ফিরবেন, তারাও যে খুব কনসিস্টেন্ট, মুমিনুল অভিজ্ঞতা রয়েছে, 50 করে আউট হয়ে গেলেন হুট করে, গতকালকে হিসাব আলাদা ছিল, বল এক্সট্রা মুভ করছিল বা যাই হোক, আসলে সবকিছু মিলিয়ে মূলত যে জায়গায় যেতে চাচ্ছি, যে জায়গায় ল্যান্ড করতে যাচ্ছি, সেকেন্ড টেস্ট নিয়ে কি কি এক্সপেকটেশন রয়েছে, সেই এক্সপেকটেশনের কি লাগামটা একটু টেনে ধরবো নাকি ব্যাটারদের অবস্থা দেখে? আমার মনে হয় লাগাম টেনে ধরাটাই ভালো। আমার কাছে একজন বোলারের কৃতিত্ব সেই জায়গাটায় যে আপনি যদি রানও খরচ করেন সেটাও সমস্যা নেই, উইকেট নাও পান সেটাও সমস্যা নেই, আপনি সুযোগ তৈরি করেছেন কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাইজুলের বোলিং আমার কাছে মনে হয় না কোনো সুযোগ তৈরি করার মতো কিছু হয়েছে, এবং মিরাজেরও ঠিক এক। সো ওই দিক থেকে আমার মনে হয় যে ইয়েস, দ্বিতীয় টেস্টে হয়তো তাইজুল না থাকতে পারেন, নাহিদ রানা ঢুকতে পারেন, বা তাইজুল যদি থাকেনও শরীফুল বাদ পড়বেন। আর যে দুজন ব্যাটার যে জায়গায় মেনলি আসতে চাচ্ছি, সাদমান আছেন অপশন, আর আছেন মাহিদুল অঙ্কন। তো এখন এই যে ব্যাটিং স্কোয়াডটা বা যে স্কোয়াডে ব্যাটাররা আছেন, এদের দিয়ে আসলে কি এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা যায়? আমার মনে হয় না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে মেবি দীপুকে ড্রপ করে অঙ্কন সুযোগ পেতে পারেন মিডল অর্ডারে, সেটা একটা পরিবর্তন আসতে পারে। টপ অর্ডারে এখন কাকেই বা বাদ দেবেন? দুজনই তো একই ধরনের পারফরম্যান্স। আর টু বি অনেস্ট, সাদমান তো টানা খেলছেন পাকিস্তান থেকে, নাকি আবার হুট করে 8 ব্যাটারে চলে যাব আমরা? 3 পেসার, মিরাজ এবং 8 ব্যাটার। ও নো, নট अगेन। আমি বাংলাদেশ এই টেস্টে যেই দুটো জিনিস ভালো করেছে, যেটা আমি সবসময় প্রশংসা করব, ভূয়সী প্রশংসা করব, যে ফাইনালি 8 ব্যাটার থেকে বের হয়ে আসছে। ভাই 8টা কেন, বাংলাদেশের যেভাবে ব্যাট করছে 11টা ব্যাটার নিয়ে নামলেও একই অবস্থা হবে। এর চাইতে উই আর হ্যাভিং সামথিং পজিটিভ টু সে, কারণ বাংলাদেশ 5টা বোলার নিয়ে খেলেছে, 150 রানে অলআউট হতো না নইলে বাংলাদেশ। এবং ফার্স্ট ইনিংসে ওই যে বললাম নাহিদ রানাকে মিস করেছি, তার গতি মিস করেছি, তারপর এটা হতে পারে, সেটা আলাদা হিসাব। সো দ্বিতীয় জিনিস যেটা ভালো করেছে বাংলাদেশ, সেটা হচ্ছে যে ডিক্লেয়ারেশনটা। অনেকে অনেক কথা বলতে পারেন, এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কি, অনেকে কিন্তু গতকাল হাস্যরসের সাথে বলছিলেন ওয়েস্ট ইন্ডিজ 150 রানে অল আউট করবো, তো এর লেগা ডিক্লেয়ার করে দিছে। তারা কিন্তু করে দেখিয়েছেন, তারা কিন্তু সত্যি সত্যি 150 রানে অল আউট করে দেখিয়েছেন। এবং এই জন্যই আমি সবসময় বলি 5 বোলারের গুরুত্বটা কোথায়। 5 বোলারের গুরুত্বটা এই জায়গায়, যদিও আমরা সমালোচনা করছি ওই জায়গায় তাইজুলকে না আনলে হয়তো আরো কিছু রান কম হতো, বাট স্টিল ওভারঅল পিকচারটা যদি দেখি, 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আসলে সমালোচনা করার জায়গা খুব বেশি পাবো না। সুতরাং দ্বিতীয় টেস্টে আর কিছু 4 পেসার হোক, 3 পেসার হোক, আমি চাইবো যে 5 বোলার নিয়ে অন্তত তারা আবারও মাঠে নামুক। সো দ্যাটস ইট আর কি। একটা ফিনিশিং দিয়ে দাও। ফিনিশিং, আলোচনা শেষ তো। হ্যাঁ, ফিনিশিং এটাই বলতে পারি, আসলে দ্বিতীয় টেস্ট খুব বেশি দূর না, চলে আসবে খুব কাছাকাছি, এবং আমরা দুজন আবারও আপনাদের সাথে বারবার জয়েন করতে থাকবো, আমাদের ওপিনিয়ন্স দিতে থাকবো, ডেইলি কন্টেন্ট আপডেট আপনাদেরকে দিতে থাকবো, এবং আশা করব আই এম নট শিওর না আল পুশিম আমরা দুজনই দিতে থাকি, এবং অনেক সময় মনে হতে পারে সিমিলার টপিক নিয়ে কথা হচ্ছে বা হোয়াট এভার, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে ওপিনিয়নটা দেয়, এবং আমরা প্রতিদিন সেই ওপিনিয়নটা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা যা করার তা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন,
সাজ্জাদ উদাস, অল স্পোর্ট এবিপি, আমরা দুজন আমাদের ভিন্ন ভিন্ন চ্যানেল থেকে এই একই ভিডিওটি আপলোড করবো, বাট কষ্ট করে দুটোই দেখবেন দরকার পড়লে অন রিপিট। আর ভালো লাগবে দেখতে। তোমার কি কোনো ফিনিশিং লাইন আছে? না, আমার ফিনিশিং ট্যাগ লাইন। ও আচ্ছা, ও ফিনিশিং ট্যাগলাইন দিবে, তাহলে দিক ফিনিশিং ট্যাগলাইন তাড়াতাড়ি দাও, এখানে অনেক Okay. মশা, ডেঙ্গু বেঙ্গু হয়ে যাবে আবার। Stay awesome, stay all sport with all sport ABP and সাজ্জাদ উদাস। ওকে, আমাকেও এরকম কিছু একটা বানাতে হবে।